আর আজকাল ডটিংয়ের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ভূতনাথের রাজদর্শন নিয়ে আমরা আবার চলে এসেছি। সঙ্গে অবশ্যই ভূতনাথ, সঙ্গে অবশ্যই সাংবাদিক জয়ন্ত ঘোষাল। তার দীর্ঘ দিল্লি যাপনের কথা আমরা বলছিলাম, কিন্তু শুধু দিল্লি যাপন নয়, বাংলার রাজনীতির বিভিন্ন মানুষের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এই মানুষটি। সাংবাদিকতার স্বার্থে, পেশার স্বার্থে, কিন্তু কখনো কখনো পেশার যাতায়াত তার গণ্ডি অতিক্রম করে ব্যক্তিগত স্তরে চলে যায়। সেই মর্মেও আমরা এই আলোচনাকে নিয়ে যেতে চাই মাঝে মাঝে। আজকে যে মানুষটির বিষয়ে জয়ন্তদার সঙ্গে কথা বলবো, তিনি একদিক থেকে জনপ্রিয়, আর একদিক থেকে প্রবল বিতর্কিত। তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবং আমি জনপ্রিয় এবং বিতর্কিত এই দুটো শব্দ ব্যবহার করলাম খুব ইচ্ছে করি, কারণ আমরা দেখেছি বুদ্ধবাবু আর অসুস্থতার সময়, বা বুদ্ধবাবু যখন বামেদের ব্রিগেডের মিটিংয়ে উপস্থিত থাকতে পারছেন না এমন কোনো সময়, সেই সময়ে তার অনুপস্থিতিতেও শুধুমাত্র তার একটি লিখিত ভাষণ বা তার একটি ভিডিও বার্তা, তাতেই সেই কয়েক সেকেন্ডের সেই বার্তাতেই ব্রিগেড উদ্বেলিত হচ্ছে, বাম সমর্থকরা উদ্বেলিত হচ্ছে। কিন্তু আবার বহু পুরনো বাম কর্মী সমর্থকদের বলতে শুনেছি যে কার্যত বুদ্ধবাবুর ভুলেই এ রাজ্য থেকে বাম সরকার এর পতন হচ্ছে। বুদ্ধবাবুর একগুয়েমি বা বুদ্ধবাবুর কিছু ভুল সিদ্ধান্তের জন্য। সেখানে মাইনর লেভেলে নানা রকম তারা হয়তো কথা বলেছেন, হয়তো তারা বলেছেন যে সিঙ্গুরে যেভাবে কৃষকদের ডিল করেছিল সেই সময়কার সরকার, সেটা ঠিক করেনি। ফলে দুদিকটাই আছে। একদিকে তার বই পড়ার সঙ্গে সঙ্গে এডিশন শেষ হয়ে যায়, বিক্রি হয়ে যায়। আরেকদিকে অনেক বামপন্থীরা বলেন যে পশ্চিমবঙ্গের বামপন্থার এই যে অস্তাচল, সেই তার প্রধান কারণ বুদ্ধবাবু। আপনি মানুষটিকে খুব সামনাসামনি দেখেছেন, যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন তখনও দেখেছেন, তার আগে তিনি যে মন্ত্রী ছিলেন তখনও দেখেছেন। তো প্রথমে বলবো যে মানুষটির সঙ্গে আলাপ বা মানুষটির সঙ্গে কাজ করার, পেশার সূত্রে কথাবার্তা বলা শুরু, এই শুরুটা কিরকম ছিল? কত সাল, কোন সময়টা? 1984 সাল। এবং তখন বুদ্ধবাবু আলিমুদ্দিন স্ট্রিটে তখন গণশক্তি কাগজটা সন্ধ্যেবেলায় বেরোতো। এবং আমরা যারা পলিটিক্যাল বিট, আমাদের যারা বিশেষ করে আমাকে সিপিএম বিট দেওয়া হয়েছিল, তার একটা বড় কারণ ছিল যে আমি নিজে ছাত্র রাজনীতিতে একটা সময় সবাই যেরকম করে আমিও যুক্ত ছিলাম, তো বামপন্থী ছাত্র রাজনীতি। এবং বুদ্ধবাবুর সঙ্গে আমাকে যে ঘনিষ্ঠতাটা, পরিচয় এবং ঘনিষ্ঠতা, তার জন্যে একজন সাংবাদিক, তিনি বুদ্ধবাবুর খুব ঘনিষ্ঠ ছিলেন, তুমি বলতেন, কল্যাণদা, অমৃতবাজার পত্রিকার সাংবাদিক ছিলেন কল্যাণ চৌধুরী, তো নেই, তিনিও নেই। তো কল্যাণদা আমাকে বুদ্ধবাবুর সঙ্গে আলাপ করেন এবং বুদ্ধবাবুর সঙ্গে গল্প হতো, কথা হতো। এবং ত্রিপুরাতে বিধানসভা নির্বাচন যেবারে নিপেনবাবু হেরে গেলেন এবং কংগ্রেস ক্ষমতায় এলো, তখন বুদ্ধবাবু ওখানে ক্যাম্পেইন করতে গিয়েছিলেন, সার্কিট হাউসে থাকতেন। সেইখানেও আমি বুদ্ধবাবুর সঙ্গে গিয়ে, কি হয় ট্যুরে গেলে অনেকটা সময় বেশি পাওয়া যায়। এবং বুদ্ধবাবু তখন তো মুখ্যমন্ত্রী হননি, তো বুদ্ধবাবু তারপর তো দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী হলেন, মুখ্যমন্ত্রী হওয়ার আগে উপমুখ্যমন্ত্রী হলেন। আমি তখন দিল্লিতে, লালকৃষ্ণ আডবাণী স্বরাষ্ট্রমন্ত্রী, অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হলেন, জ্যোতিবাবু বললেন যেটা বর্বর এবং অসভ্যদের সরকার, আমি এই সরকারের সাথে দেখা করবো না প্রধানমন্ত্রীর সাথে, এবং সৌজন্যমূলক সাক্ষাৎকার করতে রাজি হলেন। বুদ্ধবাবু কিন্তু এই মতের বিপক্ষে ছিলেন। উনি জ্যোতিবাবুকে বোঝালেন যে বিজেপি, ওটা তো ভোটে হয়ে গেছে, এবং বিজেপি তো সাম্প্রদায়িক দল, বিজেপি বিরোধিতা করছি আমরা, কিন্তু বিজেপি তো নির্বাচন কমিশন স্বীকৃত একটি রাজনৈতিক দল, যারা ভোটে জিতে ক্ষমতায় এসেছে, পার্লামেন্টারি সিস্টেম। এখন তিনি প্রধানমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, বুদ্ধবাবু উপমুখ্যমন্ত্রী। এখন যদি সেখানে উপমুখ্যমন্ত্রী প্রথমে হননি, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর উপমুখ্যমন্ত্রী হলেন,
কিন্তু প্রথম থেকেই যখন উপমুখ্যমন্ত্রী হননি তখনও উনি বলছেন যে আপনার কিন্তু বাজপেয়ীর সঙ্গে দেখা করা উচিত, বাজপেয়ী জির সঙ্গে, কারণ এই সৌজন্যমূলক সাক্ষাৎকার, মানে এটা অনেকটাই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, এখন মমতা যদি বলে আমি দেখা করব না, এইটা তো একটা ফেডারাল স্ট্রাকচারে কেন্দ্র রাজ্য, মানে কেরালার কমিউনিস্ট মুখ্যমন্ত্রী দেখা করছে মোদির সাথে। তো এখন এবং একটা প্রফেশনাল ফেডারাল রিলেশনশিপ রাখতে হবে। বুদ্ধবাবু কিন্তু এটাতে বিশ্বাস করতেন এবং উনি আডবাণীর সঙ্গে এমন সম্পর্ক গড়ে তুললেন এবং জ্যোতিবাবুকে নিয়ে গেলেন এবং জ্যোতিবাবু পরিচয় করালেন এবং বললেন আমার ডেপুটি চিফ মিনিস্টার ভবিষ্যতে সিএম হবে। তো এটা তো কমিউনিস্ট পার্টির মজা না, মানে প্রাইম মিনিস্টারের কাছে জ্যোতিবাবুই বুদ্ধবাবুকে বলছে যে আমার পরের আসবে। তো এই বুদ্ধবাবুর মধ্যে আমি দীর্ঘদিন ধরে ওনার সঙ্গে মিশে দুটো জিনিস ওনার মধ্যে অসম্ভব দেখেছি। একটা হচ্ছে একটা বেসিক অনেস্টি ছিল, এবং এই অনেস্টি মানেই আমরা সবসময় একটা প্রবণতা আছে যে সেটা শুধু টাকা পয়সার হিসেবে, টাকা পয়সা তো ছেড়েই দিলাম। আমি একজন ব্যবসায়ীর কাছ থেকে শুনেছিলাম যে সেই ব্যবসায়ীর কাজ হয়ে গেছে, প্রজেক্ট হয়ে গেছে, বিরাটভাবে উপকৃত হয়েছে, বুদ্ধবাবুর কাছে এসে বলছে সে ব্যবসায়ী যে আমি কিছু চাঁদা দিতে চাই, ডোনেশন পার্টিকে দিতে চাই কোনো কারণে, মানে আমি খুশি হয়ে, এবং বুদ্ধবাবুকে বলছে যে আমি যদি রাইটার্স বিল্ডিং এ বসে তার ঘরে এবং সেখানে কেউ উপস্থিত নেই, বুদ্ধবাবু হাত জোর করে বলেছে যে এসব আমার বিষয় নয়, এবং এসব আপনি যদি পার্টিকে চাঁদা দিতে চান তাহলে আপনি রাইটার্সে আমার ঘরে কেন দেবেন, আপনি আলিমুদ্দিন স্ট্রিটে যান, সেখানে অনিল বিশ্বাসের সাথে পার্টি সেক্রেটারি তার সাথে দেখা করুন। তো ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি তো ছেড়েই দিলাম, ওনার একটা অনেস্টি, কিরম অনেস্টি, একটা উদাহরণ দিচ্ছি, এটা সারা জীবনে ভুলবো না। বুদ্ধবাবু প্রথম মন্ত্রী হলেন, তথ্যমন্ত্রী জ্যোতিবাবুর সময়, আমাকে রোববারের পাতায় একটা ইন্টারভিউ করতে হবে বুদ্ধবাবু, যে নতুন তথ্যমন্ত্রী, এবং প্রবীণ আর নবীন তখন খুব আলোচনার বিষয়, যে প্রবীণের হাত থেকে নবীনের হাতে যাচ্ছে। এখন যেন মমতা অভিষেক আলোচনা হয়, তখন ওটা জ্যোতিবাবু এবং বুদ্ধদেব নিয়ে হতো। তো আমরা তখন বুদ্ধবাবু নবীন প্রজন্ম, প্রমোদ দাশগুপ্তের তৈরি করা পিডিজির বুদ্ধ, তো সেই বুদ্ধবাবুর ইন্টারভিউ করতে হবে, কিন্তু আমাকে শুক্রবারের মধ্যে লেখাটা জমা দিতে হবে, কারণ রোববারের পাতাটা শুক্রবার দিন দিতে হয় এবং আগে হয়ে যায়, কারণ 4টে পাতা রোববার আলাদা ছাপা হয় আলাদা, এটা একটা টেকনিক্যাল ব্যাপার, এটা তো পাঠক বুঝবে না। তো আমি শুক্রবার দিন সকালবেলায় বুদ্ধবাবুর কাছে গেছি, কারণ সকালে স্টেট সেক্রেটারিয়েট মিটিং হতো, ওই সময় ধরার একটা সুযোগ ছিল। আমি আলিমুদ্দিনে গিয়ে বুদ্ধবাবুকে বললাম যে আমাকে আজকেই দিতে হবে ইন্টারভিউটা, এবং কল্যাণদার মাধ্যমেই আমি আরো ওটাকে করলাম যাতে আমি পাই আর কি। বুদ্ধবাবু ইন্টারভিউটা, মানে তথ্যমন্ত্রী হয়ে কি করবেন সেটা আমি নেব, উনি কিছুতেই রাজি হলেন না। কারণ তারপর ইন্টারভিউটা দেবেন না বলছেন না, উনি বলছেন যে আমি শনিবার দিন তো শপথ গ্রহণ হবে, শপথ গ্রহণের পর আমি শনিবার ইন্টারভিউটা দেবো তোমাকে, কিন্তু শুক্রবার মন্ত্রী তো এখনো হয়নি, তাহলে টেকনিক্যালি আমি শপথ নেওয়ার আগে মন্ত্রী হিসেবে আমি সাক্ষাৎকার দিচ্ছি, এখন এটা তোমার কোনটাতে টেকনিক্যালি সুবিধে অসুবিধে প্রোডাকশন, এটা তো আমার দায়িত্ব নয়, কিন্তু আমি এটা চূড়ান্ত একটা অসততা যে আমি মন্ত্রী না হয়ে শুধু মিডিয়ার সুবিধের জন্য আমি একটা ইন্টারভিউ দিয়ে দিলাম। হ্যাঁ, এটা সম্ভাব্য মন্ত্রীর ইন্টারভিউ তো হয় না, তুমি তো লিখছো মন্ত্রী। আমার তখন মাথায় হাত, আমি তখন একটা দুষ্কর্ম করেছিলাম, সেটা উনি আমায় ক্ষমা করে দিয়েছিলেন। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে আপনি কি করতে চান, আমাকে এমনি গল্প করি, ইন্টারভিউ না দেন। তো আমি ওনার সাথে এমনি কথাবার্তা বললাম যে এরকমভাবে উনি কি করবেন না করবেন। আমি প্রচন্ড রিস্ক নিয়ে কাউকে কিছু না বলে, ওনার ওই যা কথোপকথন হয়েছে ওটা তো ভালোই, ওটা তো অন রেকর্ডই। উনি বলছেন এটা শনিবার দিনের ইন্টারভিউ, উনি তো ইন্টারভিউ দিচ্ছেন না। আমি ওটাকে গল্প করে টোরে নানা রকম ভাবে একটা ছোট, খুব বিরাট নয়, একটা গ্রে কালারের বক্স করে মূল এর সাথে একটা ইন্টারভিউ করে, ওটা আমার এক্সক্লুসিভ, ওটা রোববারের পাতায় বেরিয়ে যায়। আমি তো ভেবেছি যে আমি মার খাবো, কেননা ওখানে তো পরের দিন মাথা নিচু করে প্রায় আমি গেলাম, গিয়ে কিন্তু উনি বললেন যে তুই সেটা করেই ছাড়লে তাহলে। হ্যাঁ, এটা কিন্তু আমি কিন্তু এটা জানো তো, আমি একটা এথিক্যাল একটা স্ট্যান্ড আমার, ঠিক আছে তুমি ছেলে মানুষ, তখন আমার বয়সও কম, অনেক অ্যাডভেঞ্চারিস্ট, এখন হলে হয়তো এটা করতাম না,
এবং বুদ্ধবাবুর যে বিষয়টা নিয়ে আমরা বারবার কথা বলি, বেসিক অনেস্টি, হ্যাঁ, এবং বুদ্ধবাবুর অনেস্টি, বুদ্ধবাবুর জীবনযাপন, মানে যতই রাজনৈতিক বৈরিতা থাক, বিরোধিতা থাক, মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পাম অ্যাভিনিউর বাড়িতে গিয়েছেন, অসুস্থ ছিলেন যখন বুদ্ধবাবু, এবং বুদ্ধবাবুর প্রয়াণে আগে পরে বিভিন্ন সময় লেখা হয়েছে যেভাবে যে বাড়িটা উনি থাকতেন, মানে আপনি যেহেতু দিল্লিতে ছিলেন, আপনি দেখেছেন যে বিভিন্ন প্রদেশের নেতারা তাদের বৈভব কতটা, এবং উত্তরপ্রদেশের একজন এমপি, একজন এমএলএর যে বৈভব হয়, বা অন্য অন্য উত্তর ভারতের রাজ্যে বা ইভেন দক্ষিণ ভারতের রাজ্যেরও, তার তুলনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধবাবুর বৈভবের বোধহয় তার পার্সেন্টেজও আসে না। এবার এই যে যাপনটা এবং বুদ্ধবাবুও কিন্তু, যেটা মমতার ক্ষেত্রে প্রযোজ্য, বুদ্ধবাবুও কিন্তু মুখ্যমন্ত্রীর নিবাস করতে রাজি হলেন এবং বাড়ি দেখা হয়েছিল, এবং ওইটা ওই ভবানীপুরের কাছে, বালিগঞ্জের কাছে, ওইখানে একটা বড় বাড়ি, মানে বড় ক্যাম্পাস, সিএম এর হাউস হবে, যেটা পার্মানেন্ট সিএম, মুখ্যমন্ত্রী নিবাস, যে মুখ্যমন্ত্রী হবে, সব রাজ্যে আছে, আমাদের রাজ্যে নেই। তো বুদ্ধবাবুর জন্য দেখা হলো, মালিওয়াল ছিল বুদ্ধবাবুর যিনি সিকিউরিটি অফিসার, চিফ সিকিউরিটি অফিসার মালিওয়াল গেল, ভিজিট করলো, আইবি লোকেরা দেখলো টেকলো, এবং মানে বুদ্ধবাবুকে দিয়ে রাজি করানো করতেই হবে, কেননা সিকিউরিটির পয়েন্ট অফ ভিউ থেকে ওই পাম অ্যাভিনিউর বাড়িটা অত্যন্ত ছোট, এবং ওখানে খুব পুলিশের অসুবিধাও হতো। আমি ওখানে গিয়েও দেখেছি, মানে অন্য কোনো কনভয়, যেটা মানে মুখ্যমন্ত্রীর গাড়ির সঙ্গে তো একটা কনভয় থাকে, কনভয়টা গলিতে ঢুকছে না, মানে গলির বাইরে কনভয়টা রাখতে হতো প্রায়, এবং তিনি ওখান থেকে বাকিটা। এখন এই যে জিনিসটা, এটা বুদ্ধবাবু কিন্তু কিছুতেই রাজি হননি, এবং এটা নিয়েও সমালোচনা হয়েছে, অনেকে বলেছে যে এটাও এক ধরনের স্নবারি, এটা একটা রিভার্স স্নবারি, যে আমি যাব না, এটা পশ্চিমবাংলার কিছু করার নেই, কিন্তু এটা পশ্চিমবাংলারই কার্যত একটা নিয়ম, মানে সংস্কৃতি। জ্যোতিবাবু ওই বালিগঞ্জ, জ্যোতিবাবু অবশ্য সল্টলেকে উনি একটা নিজের একটা আলাদা বাড়ি, হ্যাঁ, কিন্তু সেটা উনি নিজের বাড়ি হিসেবেই করেছিল, মুখ্যমন্ত্রীর নিবাস হিসেবে না। উনি হিন্দুস্তান পার্কের ওই বাড়ি, আর এইদিকে সল্টলেকে। কিন্তু জ্যোতিবাবুর জীবনযাত্রা নিয়েও প্রশ্ন উঠেছে, জ্যোতিবাবুর জীবনযাত্রা নিয়ে হয়নি, কেননা রাজভবনে জ্যোতিবাবু যখন থাকতেন, জ্যোতিবাবু তো বেশ কিছুদিন রাজভবনে ছিলেন, তারপরে উনি সল্টলেকে গেলেন, রাজভবনে লিফট বসেছিল আলাদা, আচ্ছা, সেটা নিয়ে তখন স্টোরি ফরি হয়েছিল, এবং জ্যোতিবাবুর জন্য একটা আলাদা লিফট কেন রাজভবনে বসবে, সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আরেকটাও আমার মনে পড়ছে, সম্ভবত জ্যোতিবাবুকে নিয়ে যে মশার সমস্যা সল্টলেকে হয়েছিল, এবং সেই মশা মারা নিয়ে জ্যোতিবাবু ওখানে থাকবেন বলে মশার সমস্যা, তাই নিয়ে একটা বিপুল আলোচনা বর্তমানে, মানে একটা খবরের কাগজে স্টোরি হয়েছিল। যাই হোক, আরেকটা যেটা এই প্রশ্ন থেকেই, মানে এই আলাদা থাকা, আলাদা করা বা আলাদা থাকা নিয়ে বিতর্ক ইত্যাদি থেকেই একটা প্রশ্ন আমার মনে হয়, যে অনেকেই একটা খুব জিনিস বলতেন, যে বুদ্ধবাবু তো সাহিত্য, সংস্কৃতি, নাটক, সিনেমা, গান এগুলোর সঙ্গে ভীষণ অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। জ্যোতিবাবুর মতন জ্যোতিবাবু এই বিষয়গুলো কালচার আমি বুঝি না, এটা বিখ্যাত উক্তি হয়ে গেছে, কালচার বোধ হয় এরকম কিছু। যাই হোক, তা বুদ্ধবাবু এগুলোর সঙ্গে ভীষণ অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন, এবং নন্দনে যাওয়া নিয়মিত ইত্যাদিগুলো ছিল। এটা নিয়ে ঠাট্টা তামাশা হতো, মানে দীর্ঘ সময় ঠাট্টা তামাশা হতো, এবং নন্দনের বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখেছেন, মানে ওই সন্ধ্যার সময়টা, যে সময়টায় উনি রাইটার্স থেকে বেরিয়ে যাচ্ছেন, এবং বেরিয়ে যাওয়ার পর যে বাকি সময়টা হয়তো কোনোদিন পার্টি অফিসে বা কোনোদিন নন্দনে, কিভাবে কাটাতেন বুদ্ধবাবু? না, বুদ্ধবাবু যেটা, মানে নন্দনে এক্স্যাক্টলি কি বেসিক্যালি আমিও যে সবটা দেখেছি, অংশুবাবু যেভাবে দেখেছেন সেভাবে তো আমি দেখিনি, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে সন্ধ্যের পর উনি ছবি দেখতেন, সিনেমা, ভালো ছবি, মানে উনি যে সমস্ত বিদেশি ছবি স্টাডি করতেন, ওনার কাছে কিন্তু প্রচুর আর্কাইভে অনেক ছবির ছিল, এবং যেটা উনি কিছুটা রিভাইভ করার চেষ্টা করেছিলেন, ওই যে কি ছায়াবাণী, যেটাকে রেস্টোরেশনের কাজ করিয়েছিলেন, ডিজিটালাইজেশনের কাজ, তারপরে এগুলো উনি করতেন, এবং অনেক যারা সংস্কৃতি মনস্ক, প্রচুর চলচ্চিত্র পরিচালক, নানাবিধ, তাদের সঙ্গে কিন্তু একটা কনভারসেশন করতেন। আমি যেমন গৌতম ঘোষের সাথে তো একটা বন্ধুত্বই গড়ে উঠেছিল, যেমন ধরুন শঙ্করলাল ভট্টাচার্য, আবার ধরুন এই গান শুনতে ভালোবাসতেন, যেরকম স্বাগতা লক্ষ্মী,
তারপরে অনেকে যাদের সঙ্গে ওনার, এবং এগুলো কিন্তু মূলত ওনার একটা নিজস্ব, এটা কি ওনার অবসর যাপন লাইফ ছিল, এটা কি ওনার অবসর যাপন, ওনার অবসর যাপন। এবং আরেকটা জিনিস আমি মাঝে ভাবি, উনি যে ঘরটায় থাকতেন সেই ঘরটায় তো তিল ধারণের কোনো স্থান ছিল না, চারদিকে বই আরে। তো উনি রাইটার্স থেকে বাড়িতে যাওয়ার আগে ওইখানে মানে নন্দনে গিয়ে যে পড়াশোনা একটা, এটা আমি আমার এটার মধ্যে কিন্তু আমি কোনো অন্যায় দেখি না। মানে এটা কিন্তু আমার মনে হয়েছে এলিটিজম নিয়ে অনেকে প্রশ্ন করে, যে মানে এই প্রশ্ন করতে পারে, কিন্তু বুদ্ধবাবু তো সেই জিনিসটাই মানে এটারই সমালোচনা হয়েছে। মানে অনেকে মানে এটা বারবার বলেছে যে বুদ্ধবাবু যেটা করতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে বুদ্ধবাবু কিন্তু এই যেরকম 5 স্টার হোটেলে যাওয়া কিংবা ইন্ডাস্ট্রি সামিট করা, সেখানে বরং উনি সেটাতে আরো বেশি করে এলিটিজমটাকে বিরোধিতা না করে বরং উনি সেই সব শিল্পপতিদের, এই যে আজকে রতন টাটার সাথে ওনার যে সম্পর্কটা গড়ে উঠেছিল, তো একটা ইন্ডাস্ট্রি করতে গেলে এই ইন্ডাস্ট্রিয়াল যে জগৎটা, এই জগৎটার সঙ্গে তো তোমাকে অ্যাকাস্টামড হতে হবে। এটা তো হতে পারে না যে আমি এখন, এবং এটা তো সেই 1917 সাল নেই, বলশেভিক বিপ্লবের সময় নেই, যে যেখানে লেনিন বলছে যে আমি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সাথে দেখাই করব না বা ইত্যাদি। তো ওটা তো এখনকার সময় নয়, বরং যেটা মনমোহন সিং পার্লামেন্টে দাঁড়িয়ে বুদ্ধবাবু সম্পর্কে বলেছিলেন যে বেস্ট চিফ মিনিস্টার অফ দিস কান্ট্রি, এবং সেই সময় টাইম ম্যাগাজিন থেকে শুরু বিভিন্ন জায়গায় দেং জিয়াওপিং এর সঙ্গে, দেং জিয়াওপিং অফ বেঙ্গল, এই যে একটা জিনিস। এবং উনি বুদ্ধবাবু তো বারবার ওই কথাটা বলতেন না, যে বেড়ালের গল্পটা, যে আমার বেড়ালটা ইঁদুরটাকে মারতে পারলো কিনা সেটাই দেখা দরকার, আমার বেড়ালের রং দেখাটা তো আমার কাজ নয়। এই যে বিখ্যাত উক্তিটাকে উনি, তারপরে কি উনি সবসময় যেটা চেয়েছিলেন যে পুঁজি আসুক। আমি জ্যোতিবাবুর স্পিচ শুনেছি, মানে পড়েছি বিধানসভায়, যখন বহু আগেকার স্পিচ, যখন যুক্তফ্রন্টের সময় জ্যোতিবাবুর ওই রচনা সংগ্রহে আছে, যে বলছে যে ব্রিটিশরা বানালো ব্রিটিশ ক্যাপিটাল, অথচ সেই বাংলাটা থেকে কেন্দ্র দিল্লিতে নিয়ে চলে গেল আমাদের বাংলার পুঁজিটাকে। এই যে ফ্লাইট অফ ক্যাপিটাল, এই কথাটা জ্যোতিবাবু বক্তৃতায় বলেছিলেন। তো ফ্লাইট অফ ক্যাপিটাল কেন হলো, এই সেই ক্যাপিটালটাকে আবার বাংলায় ফিরিয়ে আনতে হবে, এটা তো বুদ্ধবাবু চেয়েছিলেন। এবং জ্যোতিবাবুরা যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পলিসিটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, এবং এই যে বলছি না যে আডবাণীর সাথে আমার এখনো মনে আছে, আডবাণীর বাড়িতে উনি অ্যাকসেপ্ট করলেন মধ্যাহ্ন ভোজনে নেমন্তন্ন বুদ্ধবাবু, এবং খেতে গেলেন। এবং হ্যাঁ, সেরকম কিছু খাননি, আমি যা আমাকে পরে আডবাণী বলেছিল যে একটু দই আর খেয়েছিল। ওরা বুদ্ধবাবু তো খুব বিরাট ছিলেন না খাদ্যরসিক যেরকম, বরং জ্যোতিবাবু কিন্তু মাছ টাছ অনেক কিছু নিয়ে আমি জ্যোতিবাবু খেতে দেখেছি, কিন্তু বুদ্ধবাবু খাওয়া দাওয়ার ব্যাপারে খুব ফাঁসি ছিলেন না, খুবই অল্প খেতেন। এবং কিন্তু আডবাণীর ওখানে উনি গেলেন, দেখা ওনার কখনো কোনো ওই বাজ বিচারটা কিন্তু বুদ্ধবাবুর মধ্যে ছিল। কিন্তু এই মানুষটি, যে মানুষটি এরকম পাম অ্যাভিনিউর ওই সাধারণ বাড়িতে থাকেন, যার মধ্যে সত্যি আপনি সামনাসামনি থেকে দেখেছেন যে এতটা অনেস্টি, এতটা সততা, যে সততার কথা আপনি প্রথমে বললেন, সেই মানুষটির মহাকরণে দাঁড়িয়ে উক্তি করলেন যে আমরা 235, ওরা 35। কেন? মানে আপনার কি মনে হয়? এইটা একটা আরেকটা দিক, মানে আমাদের একটা হয় না যে রক্ত মাংসের মানুষ, আমরা অবিচুয়ারি লিখতে গেলে সাংবাদিকদের ক্ষেত্রে শুধু নয়, বোধহয় যে কোনো মানুষের ক্ষেত্রে আমরা মৃত্যুর পর তার মূল্যায়ন যখন করি তখন কোনো রকমভাবে সমালোচনা করবো না, সবটাই শুধু ভালো ভালো কথা লিখব। কিন্তু আমি যদি রক্ত মাংসের একটা মানুষকে যথার্থ মূল্যায়ন করতে হয়, তাহলে এই যে অ্যারোগ্যান্সটা, যেটা শাসক দলে দীর্ঘদিন থাকার পরে, সেটাকে অ্যারোগ্যান্স বলবো নাকি আত্মতৃপ্তি, ওভার কমপ্লিসেন্সি, এসব নানান রকম, তো ওই কথাটা বুদ্ধবাবুরকে ক্ষতি করেছিল। এবং আমি নিজে বুদ্ধবাবুকে যখন নন্দীগ্রামে গুলি চলেছে, তখন বুদ্ধবাবু আমাকে বলেছিলেন, আমি যখন বললাম, আমার এখনো মনে আছে, বুদ্ধবাবুর জন্য আমি ওয়েট করছি রাইটার্সে, বুদ্ধবাবুর ঘরে উনি ঢুকবেন, বুদ্ধবাবু আসছেন ধুতি পাঞ্জাবি পরে, বিকেলবেলা যেরকম আসতেন, ওই টাইমিংটা জ্যোতিবাবুর মতোই ফলো করতো, দুপুরবেলা একটু বিশ্রাম নিয়ে আসা। উনি কিন্তু দুপুরবেলা একটু ঘুমোতেন,
তো বিকেলবেলায় 4টে নাগাদ আসছেন। তো আমি তার আগে আমরা বলতাম ফিল্ডিংয়ের পজিশন নিয়ে নিয়েছি। তো ফিল্ডিংয়ের পজিশন নিয়ে নিয়েছি করে যদিও বুদ্ধবাবু চান তাহলে ওনার সাথে হাঁটতে হাঁটতে ঘরে ঢুকে যাবো, তাহলে একটা বিরাট অপরচুনিটি, একটু একা কথা বলবো। তো আমি দাঁড়িয়ে আছি, কেউ সেরকম নেই তখন। জয়দীপ ছিল ওর যে পিএস। তো জয়দীপ কে দেখলেই বুঝতে পারতাম যে বুদ্ধর মুডটা কিরকম আছে। তো মুডটা ভালোই আছে। তখন আমি হাঁটতে হাঁটতেই কথা বলছি, লিফট থেকে বেরিয়ে ঘর অব্দি যেতে যেতে, কারণ যদি ঘরে ঢুকতে না দেয় তো কথাটা সেরে নেওয়া ভালো। তাই বুদ্ধবাবুকে বললাম যে নন্দীগ্রামে যে গুলি চলেছে এটাতে কিন্তু মমতার লাভ হচ্ছে, এটাতে কিন্তু তৃণমূলের লাভ হচ্ছে, এটাতে কিন্তু আপনার পার্টির ক্ষতি হচ্ছে। ভোট এসে গেছে। তো আমার এখনো মনে আছে উনি ওই পাঞ্জাবিটা হাত দুটোকে এরকম করলে করে বললেন যে দেখুন আমি তো ভালো করতে চাইছি, শিল্প করছি, গুলি চলেছে। তো আমার মনে হয় চিন্তার কিছু নেই, কেন মানুষ এত বোকা নয়, মানুষ আমাদের ভোট দেবে। বলে উনি ঘরে ঢুকছেন, আমি পেছনে। উনি একটা কথা আমাকে বলেছিলেন, যেটা আমি লিখেওছি, খবরও তখন হয়ে গেছে, যেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। উনি বলেছিলেন যে গুলি চালানোর অর্ডারটা আমি দিই নন্দীগ্রামে, আমি কিন্তু দিই গুলি চালানোর অর্ডারটা। হ্যাঁ, সার্কামস্টেন্সে যখন গ্রাউন্ড জিরোতে থাকে তখন পুলিশকে তো বিউরোক্র্যাটরা দেয় ডিসিশন। হ্যাঁ, ওনাকে ইনফর্ম করে থাকতে পারে যে আমরা অর্ডারটা দিলাম, উনি ভিটো দিতে পারতেন বা উনি, কিন্তু অর্ডারটা যে বুদ্ধবাবু বলেছে গুলি চালাও, এখানে আর কোনো অপশন নেই। এখন সেইটা তার পরবর্তী প্রশ্নটা কে দিয়েছে, কেননা চিফ সেক্রেটারি দিয়েছেন, প্রসাদ সেন ছিলেন হোম সেক্রেটারি। তো উনি আমার উপর একটু অসন্তুষ্ট হয়েছিলেন, কেননা হোম সেক্রেটারি অর্ডার দিয়েছে এটা ইমপ্লাইড হয়। তো যাই হোক, সে বিতর্ক অনেক পুরনো বিতর্ক, কিন্তু বুদ্ধবাবু আমাকে বলেছেন যে উনি দেন। এখন কথাটা হচ্ছে যে এই যে মানুষ এত বোকা নয়, আমাদের ভোট দেবে, আসলে কিন্তু তাহলে মানুষ কি বোকা? তাহলে ভোটটা তো দেয়নি, মমতাকে বিপুলভাবে জিতিয়ে আনলো। তাহলে এই যে অ্যাসেসমেন্টে ভুল হওয়া, এটা কিন্তু বুদ্ধবাবু বলে না, এই ভুল আমি আডবাণীর ক্ষেত্রে দেখেছি। আমি বলছি যে আপনারা জিতবেন না, বিজেপি মনমোহন সিং এসে গেল যখন, মানে প্রথম সরকারের, বাজপেয়ী চলে যাচ্ছে, মানে যখন সেকেন্ড টাইম হচ্ছে তখন উনি স্লোগান দিলেন যে ফিল গুড, ফিল গুড, হ্যাঁ ফিল গুড। প্রমোদ মহাজন ক্যাম্পেইন করলো যে ফিল গুড ইন্ডিয়া। তখন আমি বললাম যে অন্ধ্রপ্রদেশে লোকে, কৃষকরা আত্মহত্যা করছে, মানে আমরা তো এই সাইডে আছি না, আমরা তো দেখতে পাচ্ছি। উনি বললেন যে কই বাদ নেই, মানে এই যে একটা ওভার কনফিডেন্স শাসক দলে থাকতে থাকতে ক্ষমতার চেয়ারে, এইটা বুদ্ধবাবু হয়েছিল। এবং তারপরে কি হলো? এবং বিমানটা একটা কথা বলেছিল বুদ্ধবাবুর সামনে, আমার সামনে বুদ্ধবাবু বলেছিল, এই রোজ আনন্দবাজার আসে তোমার কাছে, বুদ্ধ একটা বুঝতে পারছো না, তোমাকে এই শিল্পায়ন আর এই সমস্ত দেংজিয়াপিং বলে এরা তোমাকে একটা বেলুনের মতো ফুলিয়ে দিয়েছে, তুমি উঠে গেছো, যখন ফেলবে না আছাড় দিয়ে পড়বে যখন, তখন কিন্তু গাত্রে অনেক ব্যথা হবে। আমার সামনে বলেছিল। এইটার পরে তারপরে যখন হয়ে গেল ভোটটা, যখন বুদ্ধবাবু হেরে গেলেন নির্বাচনে, মুখ্যমন্ত্রী হেরে গেলেন নির্বাচন, এবং আমার সেই দুপুরের, সেটা কিন্তু সার্ভে রিপোর্ট বলেছিল। হ্যাঁ, এবং রেগে গেছিল। হ্যাঁ, আমার বিকেলের সেই রেজ্জাক মোল্লার হেঁটে চলে যাওয়া এবং তার সাংবাদিক তার সামনে বুম ধরার দৃশ্যটা আমার এখনো মনে আছে। যে রেজ্জাক মোল্লাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি তো জিতলেন, রেজ্জাক মোল্লা তার উত্তরে বলছেন যে আমি জিতলে কি হবে, পার্টি তো হেরে গেল। তখন রেজ্জাক মোল্লাকে দ্বিতীয় প্রশ্ন করেছে, বুদ্ধবাবু তো হেরে গেলেন। তখন রেজ্জাক মোল্লা ঠিক কাছাকাছি এরকম কিছু একটা বলেছিলেন যে হ্যাঁ ও তো হারবে জানতাম, এবং তারপর নিরুপম সেনের প্রসঙ্গ তুলেছিলেন। তা তখনও বলেছিলেন যে তখনই সেই বিখ্যাত উক্তি যে হেলে ধরতে পারে না কেউটা ধরতে গেছে, সেই বিখ্যাত উক্তি। ফলে একটা লড়াই দলের মধ্যে তো বিরাট লড়াই ছিল। এবং যতটা না মানে বুদ্ধবাবুর তার ভুল নীতির জন্য হেরেছে, তার চেয়ে বেশি আমার মনে হয় যে ওই ভুল নীতিটাকে একটা মস্ত বড় অস্ত্র করে বিক্ষুব্ধ সিপিএম, মানে বিক্ষুব্ধ মানে অ্যান্টি বুদ্ধ, তারা আবার সেটাকে আরো বেশি করে ত্বরান্বিত করেছিল এই পতনটাকে, যেটাই হয় এবং চিরকালের ল অফ নেচার। হ্যাঁ, এবং কার্যত আমাদের একটা সময় তো সেই বুদ্ধবাবু
পরাস্ত হলেন, পরাজয়ের পর নতুন সরকার গঠিত হলো এবং ক্রমান্বয়ে বুদ্ধবাবুর কয়েক বছর কাটানোর পরেই আস্তে আস্তে স্বাস্থ্য খুব দ্রুত ভেঙে পড়তে লাগলো বুদ্ধবাবু এবং প্রয়াণের শেষ কয়েক বছর বোধহয় বছর দুয়েক তো কার্যত শয্যাশায়ী ছিলেন। যখন আপনার সাথে শেষবার দেখা হয়েছিল বা শেষবার কথা হয়েছিল, যখন দেখেছিলেন সামনে থেকে, কিছু বলেছিলেন, কিছু কথা হয়েছিল? আমাকে একটা মারাত্মক কথা বলেছিলেন, সেটা আমার এখন বলা উচিত কিনা জানি, বুঝতে পারছি না, সাংবাদিক তো আমরা। উনি বলেছিলেন আমার জীবনের একটাই দুঃখ, আমি বলেই ফেলছি, যে একটা ছবি আমি পার্টি অফিসের এই ঘরটা থেকে সরাতে পারলাম না, পারিনি আমার লাইফে। সেই ছবিটা না স্ট্যালিনের। আচ্ছা আচ্ছা, এটা মারাত্মক, মানে এটা আমি বলে ফেললাম। কিন্তু এখন প্রয়াত ব্যক্তি সম্পর্কে অনেক সাংবাদিকরা আমাকে বলে যে তিনি জীবিত অবস্থায় যা বলেছেন সেটা প্রয়াত হওয়ার পর অনেকেই বলতে তো হয়, কিন্তু মানে উনি তো এটাকে কনফার্ম বা ডিনাই, এটা তো উনি ডিনাই করার জায়গায় নেই। উনি তো বলতে পারবেন না যে আমি এটা বলিনি, সেই জন্য তোমার না বলাই ভালো। এখন আমি ঠিক জানি না এটাতে আমাদের সাংবাদিকদের কি করা উচিত, কিন্তু স্মৃতিচারণ করতে গেলে তো এগুলো স্বতঃস্ফূর্তভাবে বলতেই হবে, প্রসঙ্গগুলো আসবে। এবং সত্যি কথা বলতে কি, বুদ্ধবাবুর মতন এরকম একটা বর্ণময় একটা চরিত্র এবং এত রকম ঘটনার সঙ্গে যার থাকা একসঙ্গে এবং যার যাতায়াত এটার মধ্যে, সেইখানে দাঁড়িয়ে তার একদিকে যেমন তার প্রশাসনিক দিকের কথা আসবে, তার ব্যক্তিগত দিকের কথা আসবে, ভালো মন্দ দুটো দিকের কথাই হয়তো আসবে এবং সেই আলোচনাটা তো হবেই। সেই কারণেই আজকে এত খোলাখুলি কথা বলা। আমি শুধু শেষ, যেরকম আমরা প্রত্যেক এপিসোডের শেষেই যদি একটা করে প্রশ্ন পৌঁছানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে বুদ্ধবাবুকে যদি এক লাইনে, বুদ্ধবাবুর ব্যক্তিত্ব, এই সমস্ত ভালো একটা ঘটনা দিয়ে বুদ্ধবাবুর জীবন বুঝিয়ে দেওয়া যায়। যে বুদ্ধবাবু হেরে যাওয়ার পর শপথ গ্রহণ অনুষ্ঠানে যখন মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিলেন, বিমানদা এসেছিলেন রাজভবনে, বুদ্ধবাবুও কিন্তু এসেছিলেন এবং বুদ্ধবাবু প্রথম সারিতে বিমানদার সঙ্গে বসেছিলেন। ইচ্ছে করলে উনি নাও আসতে পারতেন, বয়কটের রাজনীতিতে যাননি। মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানে নিশ্চয়ই খুব দুঃখী ছিলেন। উনি চোখের সামনে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে হলেন এবং শপথ নিচ্ছেন। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উনি উপস্থিত থাকলেন, এটা কিন্তু ইতিহাসে এটা থাকলো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে নেমে প্রথম যার কাছে এলেন সেটা বুদ্ধদেব ভট্টাচার্য। আমি মমতা এবং এসে হাত জোর করলো এবং তারপর ওখান থেকে বেরিয়ে গেল। আমি বুদ্ধবাবু হাত জোর করলেন, সেই ছবি হলো। আমি আপনাকে তারপরে ওখান থেকে হেঁটে আমরা রাইটার্স এলাম। আমি এই প্রশ্নটা না করে পারছি না। বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানে প্রবল রাজনৈতিক বৈরিতা, কিন্তু বারবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাস্থ্যের খেয়াল নিতে গেছেন তার বাড়িতে, কখনো তার স্বাস্থ্যের অবনতি হলে খোঁজ নিয়েছেন এবং সেটা বুদ্ধবাবুর স্ত্রী এবং পরিবারের লোকেরা বলেওছেন, আমরা ছবি দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতেন যখন তিনি, আমার মনে হয় যে কোনো পলিটিশিয়ান, কারণ আমি দিল্লিতে 40 বছর থেকেছি, শুধু বাংলা নয়, আমার বারবার সর্বভারতীয় ক্ষেত্র, মানে যে কোনো স্তরে। আজকে কিন্তু মহারাষ্ট্রের ভোট হচ্ছে, কিন্তু নরেন্দ্র মোদী এবং শারদ পাওয়ার এখন তো একদম যুযুদান, কিন্তু ব্যক্তিগত একটা স্পেস, একটা পরিসর এবং উচিত। এটা নেহরুদের সময় ছিল, বিধান রায়ের সময় ছিল। বিধান রায় জ্যোতি বসুর কি সম্পর্ক ছিল? তো এই বিধান রায় জ্যোতি বসুর একদিন গল্প করলে সে আলাদা গল্প শেষ হবে না। সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গেও সেটাই বলছি, সিদ্ধার্থ রায়ের সঙ্গেও সাংঘাতিক, যদিও ওর সাথে খুবই, দুজনেই তো একই জায়গা। কার সাথে এখন মমতার যখন এখন হয় কি, একটা শর্ট টার্ম গোল থাকে লড়াই, এবং সেটা যখন খেলাটা শেষ হয়ে যায় তখন তো আর সেই লড়াইটা থাকে না। তখন হয় কি, কোথাও মানুষ বুদ্ধ, মানুষ মমতা, এইটা তখন ডমিনেট করে, ওইটা রিসেসিভ হয়ে যায়। আবার যখন যুদ্ধ, ব্যাটেল গ্রাউন্ডে, তখন ওই রিসেসিভ ক্যারেক্টারটাই আবার হয়তো মুখ্য হয়ে ওঠে। সুতরাং আমি কিন্তু এই লেয়ার্স অফ হিউম্যান নেচার, এটা রাজনৈতিক নেতারা তো মানুষ, তাদের মধ্যেও তো একটা মানুষ সত্তা, তার স্তরগুলো তো অবলুপ্ত হয়ে যায় না, সেটাই হচ্ছে।